গল্প বসন্তের স্পর্শ, লেখিকা মাইশা নুরাইন, পার্ট ৪-৫। রুদ্রর কথার মানেটা ইমা ধরতে পারেনি, তাই সে কোনো রিয়াকশন না দিয়ে হাতের ব্যাগগুলো বিছানার একপাশে রেখে দেয়। তারপর ওড়না মাথায় সুন্দর করে পেঁচিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাকে তো কফি বানিয়ে আনতে বলল, সোজা গিয়ে রান্নাঘরে কফি বানাতে বসায়। কিন্তু তাদের গ্রামের বাড়িতে কেউ কফি খেত না। কখনো হয়তো দোকানে পাওয়া যেত, তাই ইমা কফি বানাতে পারে না। কিন্তু তাকে যেহেতু বানাতে বলেছে, তাই সে প্রশ্ন ছাড়াই চলে এসেছে। রান্নাঘরের তাকের উপর খুঁজে চায়ের বক্সের পাশে কফির বক্সটাও দেখতে পায়। সেখান থেকে নিয়ে চায়ের মতো করেই সে কফিটাও বানিয়ে নেয়। তারপর কফি নিয়ে রুদ্র রুমে যাওয়াটার সময় হঠাৎ সাবিনা বেগম ডাকেন তাকে। এই মেহু, এদিকে আয় মা, একটু মাথাটা টিপে দে তো। বাহির থেকে এসেই মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। সামিনা বেগমের কথায় ইমা বুঝে তার পরনে এখনো মেহেরের ড্রেস। দেখে উনি তাকে মেহের মনে করেছেন, কিন্তু ওনাকে দেখে বোঝাই যাচ্ছে সত্যি খারাপ লাগছে না ওনার। ইমা কি করবে বুঝতে পারছে না। তার হাতে তো রুদ্রর জন্য বানানো কফিটা, এটাও তো দিয়ে আসতে হবে। কিছুক্ষণ দোনামোনা করে দাঁড়িয়ে থাকতে হঠাৎ সামনে রুমানাকে আসতে দেখে ইশারায় কাছে ডেকে ফিসফিসিয়ে বলে, আপা, একটু ওনাকে এটা দিয়া আইতে পারবা? আমারে উনি ডাকতাছে। বলে সামিনা বেগমের দিকে ইশারা করে রুমানা বুঝতে পেরে একটু হাসি দিয়ে কফিটা রুদ্রর জন্য নিয়ে যায়। আর ইমা ধীরে ধীরে এসে সামিনা বেগমের পেছনে দাঁড়ায়। তিনি ড্রয়িং রুমে সোফায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। ইমাকে পেছন থেকে দেখেছে বলে বুঝতে পারেনি। ইমা চুপচাপ বসে ভয়ে ভয়ে শাশুড়ির কপালে হাত দিয়ে হালকা করে টিপে দিতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎই তিনি বলেন, কিরে মেহু, এত সুন্দর করে কপালে টিপে দেওয়া শিখলি কোথায়? এতদিনেই এত পরিবর্তন? ইমা কিছু বলবে কিনা বুঝতে পারছে না। যদি তার কণ্ঠ শুনে তাকে দেখে রাগারাগি করে। ইমা চুপ করেই থাকে। সামিনা বেগম অবাক হন মেয়েকে চুপচাপ দেখে। কিছু একটা সন্দেহ হতেই চোখ খুলে পিছনে তাকিয়ে মেহেরের জায়গায় ইমাকে দেখতে পায়। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়, মাথা নিচু করে বলে, আমি দুঃখিত। ওটা আমি ছিলাম, মেহু ওর রুমে। আপনি কষ্ট পাচ্ছিলেন তাই। সামিনা বেগম একটু বড় করে শ্বাস নিয়ে আবারও চোখ বন্ধ করে সোফায় মাথা হেলিয়ে দেয়। ইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাকেই তিনি এবার ধমক দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কেন? এবার কি অনুরোধ করে বলতে হবে মাথা টিপে দেওয়ার জন্য? ইমা চমকে উঠে এসে ওনার মাথা আলতোভাবে টিপে দিতে থাকে। বাড়িতে চাচি কিংবা আগের শাশুড়ির সব সেবা তো ওকে নিজেকেই করতে হয়েছে। সেখান থেকে হয়তো মাথা টিপে দেওয়ার মতো সেবাটাও শিখে গিয়েছে। রুমানা কফি নিয়ে রুদ্র রুমের দরজায় নক করে। রুদ্র অনুমতি দিলে সে কফি নিয়ে রুমে ঢুকে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে রুমানাকে বলে, তুমি এখানে কেন? ওই মেয়ে আর ইমা কোথায়? ইমা আপা ম্যাডামের কাছে গেছে। ম্যাডামের মাথায় ব্যথা করতেছে। আপা আমারে বললো আপনারে কফিটা দিতে। রুদ্র কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, কফিটা রেখে তুমি যাও। রোমানা মাথা নেড়ে কফিটা সাইডে রেখে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র উঠে গিয়ে রুমের দরজায় গিয়ে ড্রয়িং রুমের দিকে তাকায়। দেখে মা সোফায় মাথা হেলিয়ে বসে আছেন, আর ইমা মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মাকে দেখে মনে হচ্ছে তিনি আরাম পাচ্ছেন। তাই রুদ্র কিছু না বলে আবারও রুমে চলে আসে। এসে পুনরায় ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়ে। একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, কাল পরশুর মাঝেই সাবমিট করতে হবে। অনেক কাজ বাকি। কাজ করতে করতে কফির কাপে চুমুক দিতেই মুখটা কুঁচকে গেল। একদম বাজে খেতে হয়েছে। প্রচুর কফি দিয়ে দিয়েছে, সাথে একগাদা চিনি। বিতৃষ্ণায় রুদ্র মুখ কুঁচকে কফির কাপ সাইডে রেখে দিয়ে নিজের কাজ করতে থাকে। এরই মাঝে ইমা রুমে চলে আসে। এসে দেখে রুদ্র বসে নিজের কাজ করছে। ইমা চুপচাপ ড্রেসের ব্যাগগুলো হাতে নিয়ে সোফার একপাশে বসে। রিয়াজুল হক ডিউটি থেকে চলে এসেছেন, তাই তার শাশুড়ি তাকে পাঠিয়েছেন ড্রেস চেঞ্জ করার জন্য। শ্বশুরের সামনে এমন ড্রেসে থাকা ভালো দেখায় না, আর ইমারও সংকোচ লাগছিল। ইমা ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে সাথে আরো কিছু জিনিস ফ্লোরে পড়ে যায়। সে সময় রুদ্রও সেদিকে তাকায়, তবে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। ইমা অস্বস্তি নিয়ে ড্রেস নিয়ে চেঞ্জ করে আসে। ব্যাগে কয়েকটা শাড়ি ছিল আর ৩টা থ্রি পিস। থ্রি পিস গুলো বানানো না, তাই ইমা শাড়ি একটা পরে আসে। ইমা ভাবছিল সব কি রুদ্রই কিনে এনেছে নাকি, কারণ এসে তো রুদ্রই তার কাছে ব্যাগগুলো দিয়েছিল। তবে তখন শাশুড়ি ড্রেসের কথা বলতেই বুঝে উনিও সাথে ছিল। হয়তো উনি নিজে কিনেছে। মেহের তো বলেছিল ওর মা অনেক ভালো। রোমানা আপাকেও নাকি নিজে গিয়ে ড্রেস কিনে দিয়েছিল। তাকেও হয়তো রোমানার মতোই ভেবে কিনে দিয়েছে। তবে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল।
মেহেরের ড্রেসটা সে সোফায় রেখে দেয়, পরে ধুয়ে শুকিয়ে মেহেরকে দিয়ে আসবে। ইমা কফির কাপের দিকে তাকিয়ে সেটা আগের মতোই দেখতে পায়, হয়তো একটুও খায়নি। তখনই রুদ্র বলে ওঠে, কফি বানাতে পারো না, বলনি কেন? বললে যদি মারতেন। তাই বলিনি। রুদ্র প্রচন্ড রকমের চমকে যায়, এই সামান্য বিষয় সে মারতে যাবে কেন? আজব তো তুমি মেয়ে, যেটা পারো না সোজাসুজি বলবে, না পারলে মারামারির কি আছে এখানে? ইমা উত্তর দেয় না, সে সবসময় যা দেখে আসছে সেটাই বলেছে। তার আগের স্বামী তো সবসময় বাড়িতে থাকতো না, মাঝে মাঝে যখন এসে থাকতো কারণে অকারণে গায়ে হাত তুলতো। চাচিকে বলেছিল পুরুষ মানুষের বউয়ের গায়ে হাত তোলা নাকি স্বাভাবিক। সেটাই ইমা বিশ্বাস করে নিয়েছে। ইমাকে চুপ থাকতে দেখে রুদ্র বিরক্ত হয়। মেয়ে মানুষ হয়ে এমন চুপচাপ কিভাবে থাকে? মানছে সে বিয়ের ব্যাপারটা, মানতে চায় না, তাই বলে কি একটু কথাও বলা যাবে না? রাতের খাবারের সময় ইমা গিয়ে খাবার সার্ভ করে দেয়। সে জিজ্ঞাসা করেছিল রাতে আবারও রান্না করতে হবে নাকি। তবে দুপদের ভর্তা ভাত ছাড়া কোনো তরকারি রান্না করতে হয়নি। দুপুরের রান্না দিয়ে চলে যাবে। দুপুরের তো আর কম রান্না করেনি সে। রুদ্র খাবারের টেবিলে বসতেই একটু পর রিয়াজুল হকও আসেন। এসে ছেলেকে সামনে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ছেলেও বাবার দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকায়। জানে এখন বাবা তাকে খোঁচা দিয়ে কথা বলবে। হলেও সেটাই। রিয়াজুল হক বইয়ের দিকে তাকিয়ে বলেন, কি গো সামিনা, কে না জানি সকালে বলেছিল এ বাসায় আর আসবে না, আসলো কেন? রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, বলে দাও তুমি, আমি শুধু তোমার কথা এসেছি, নয়তো আসতাম না। কালকে আবার চলে যাব। সামিনা, বলে দাও তুমি, সেই সুযোগ পাবে না সে, আরো কাজ আছে ওর। এখন কোথাও যাওয়া হবে না ওর। রুদ্র মুখ বাঁকিয়ে খেতে বসে। ইমে এসে খাবার সার্ভ করে দিতে থাকে। রুমানা বলেছে আজ নাকি তাকেই খাবার সার্ভ করে দিতে হবে। বাড়ির বউ তো সে, তবে সবার প্লেটে খাবার দিতেই রিয়াজুল হক ইমাকেও সবার সাথে খেতে বসতে বলে। ওনার একপাশে রুদ্র বসা ছিল আর অপর পাশে সামিনা বেগম আর মেহের। জায়গা বলতে রুদ্রর পাশে। ইমা সংকোচ নিয়ে সেখানেই বসে। সকালে তো এমন পরিস্থিতি হয়নি, তবে দেখা যায় তার বসা থেকে কিছুই বলেনি। রুদ্র কিংবা সামিনা বেগম নিজেদের মতোই খাবার খাচ্ছিল। আজ তার হাতের খাবার খেয়ে রিয়াজুল হক আর মেহের অনেক প্রশংসা করেছে। এতে ইমা একটু খুশি হয়। তবে শাশুড়ি কিংবা স্বামীর মুখ অফ দেখে চুপ থাকে, যদিও সে আশা করেনি তাদের প্রশংসার। ইমা এখনো বুঝতে পারছে না তাকে সবাই মেনে নিয়েছে নাকি। খারাপ ব্যবহারও করছে না, আবার ভালো ব্যবহারও করছে না। কেমন যেন অন্যরকম তারা মা ছেলে। খাবার শেষে রিয়াজুল হক জানান, যেহেতু তাদের বিয়েটা হয়েছে তাই বিয়ের পরবর্তী বৌভাতটাও পালন করতে। সামিনা বেগম একদম নিশ্চুপ থাকেন। তবে রুদ্র গর্জে ওঠে, বাবা, এভাবে আমায় ফোর্স করতে পারো না তুমি। বিয়েটা করতে বলেছো, করেছি। বাকি সবের কি দরকার? দরকার আছে। তাছাড়া ইমার জিনিসপত্র সব আনা হয়নি। ওর এসএসসির রেজাল্টটাও জানতে হবে। ওকে পড়াশোনা করাবো আমি। তো তুমি গিয়ে একদিন জেনে আসো। আমি আর ওইখানে যেতে পারবো না। পড়াশোনা করাবে তুমি, তো আমাকে বলছো কেন? যেতে তোমাকে হবেই। যদিও বউয়ের সব দায়িত্ব স্বামীর কাঁধেই থাকে। আর আমার ছেলে মাশাআল্লাহ এখনো আমার কাঁধেই বসে খাচ্ছে। রুদ্রর গায়ে লাগে কথাটা, তাই সে তর্ক করে বলে, তো আমি কি এখনই বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আগে মনে ছিল না তোমার ছেলে এখনো স্টুডেন্ট? আমার হাতে অন্য ওয়ে থাকলে তোমাকে অন্তত এখানে ঢুকাতাম না। চিনো না জানো না একটা মেয়েকে ধরে বেঁধে আমার ঘাড়ে বসিয়ে দিলে, তাও কিনা এমন একজন যার আগেও একবার বিয়ে হয়েছে। সবাইকে জানানোর মতো কোনো ওয়েও রাখোনি। ইমা মাত্রই থালা বাসন ধুয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে। যদিও তাকে এসব কাজ করতে বলা হয়নি, তাও সে অভ্যাসগতভাবে করেছে। তখনই রুদ্রর কথাগুলো শুনতে পায়, এতে সে থমকে গিয়ে মাথা নিচু করে রাখে। তখনই আবার রিয়াজুল হকের কথাও শুনতে পায়। তিনি ছেলের সাথে তর্ক করে বলছেন, ইমার বাবা কে? কি করেছিল? কেন ইমাকে নিজের কাছে রেখেছি? এসব জানতে পারলে নিজেরা ওকে মাথায় নিয়ে ঘুরতে। রুদ্র অবাক হয়, সাথে সামিনা বেগমও। তাই পাল্টা জিজ্ঞাসা করেন, কে ইমার বাবা? কি করেছেন উনি? এখনই বলবো না তো। তাহলে তোমরা মা ছেলে পরে ওর উপর করুণা করে বাসায় রাখতে। ও কি করুণার পাত্রী, না ও এখন এই বাড়ির বউ? আশা করি সেই যোগ্যতা, সম্মানটা সে এই বাড়িতে পাবে। আর অতীত কম বেশি সবারই থাকে। ওসব মনে রাখলে জীবন চলে না, বরং সেই অতীতটাকে ভুলে ভবিষ্যতের দিকে ফোকাস করাই উচিত। বলেই তিনি সোজা নিজেদের রুমে চলে যান। কাউকে আর কেন প্রশ্ন করার সুযোগ দেন না।
সামিনা বেগম ছেলেকে রুমে যেতে বলে স্বামীর পিছু যায়, তবে এর মাঝে কেউ ইমাকে খেয়াল করে না। ইমা নিজেও ভাবছে কি এমন করেছে তার বাবা যে ওর শ্বশুর ওকে এতটা স্নেহ করছে। ইমা তো শুধু ওনাকে চাচার পরিচিতি বলেই জানতো, বাবার সাথে সম্পর্ক ছিল বলে জানা ছিল না। রুদ্র পিছু না তাকিয়ে রুমানাকে ডেকে তাকে এক কাপ কফি দিতে বলে চলে যায়। ইমা বুঝে তার কফি ভালো হয়নি বলে তাকে বলল না, তবে রুমানা কফি বানালে সেটা সে নিজের সাথে করে নিয়েই রুমে যায়। রুমে গিয়ে রুদ্রকে কফি দিলে সে তাকে দেখে বলে, তুমি কেন? তোমাকে বলেছি আমি? রুমানা আপাই বানাইছে, আমি শুধু আনছি। রুদ্র কিছু না বলে কফিটা নিয়ে নেয়। ইমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে, তবে রুদ্রকে কিছু না বলতে দেখে সে চুপিসারে বারান্দায় গিয়ে বসে। এই জায়গাটাও বেশ বড় জায়গা, অনায়াসে তার স্থান হয়ে যাবে। আর যেহেতু গরমকাল তাই তেমন অসুবিধা হবে না। রুদ্র ল্যাপটপে একদম ব্যস্ত হয়ে পড়েছিল, বন্ধুরা মিলে গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করছিল, তাই বেশ মনোযোগ দিয়ে কাজ করছিল। এর মাঝে তার পাশে কে আছে কে নেই খেয়াল করেনি। বেশ কয়েকটা সময় লাগিয়ে কাজ শেষ করে। এর মাঝে ইমার কথা তার মাথাতেই ছিল না। কাজ শেষ করে আশেপাশে তাকিয়ে ইমাকে না দেখতে পেয়ে বিছানা থেকে উঠে কি মনে করে বারান্দায় গিয়ে দেখে মেয়ে ফ্লোরে বসে ঘুমাচ্ছে। এ তো মহাঝামেলা। একবার ভাবছিল এভাবেই রেখে যাবে, পরে আবার বাবার কথা মাথায় আসতেই ইমাকে ডাকতে থাকে। ইমা ঘুম ঘুম চোখের সামনে তাকিয়ে অন্ধকারে আবছা কোনো পুরুষ মানুষের অবয়ব দেখে চিল্লিয়ে ওঠে। দুহাতে মুখ ঢেকে অস্পষ্ট ভাষায় বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, কাছে আসবো না, দূরে যাও। রুদ্র তো হতভম্ব হয়ে যায়, এভাবে চিৎকার শুনলে সবাই খারাপ ভাববে। তাই ইমাকে থামাতে মুখ চেপে ধরে থামাতে গেলে আরো হিতে বিপরীত হয়ে যায়। ইমা আচমকা অজ্ঞান হয়ে রুদ্রের উপর ঢলে পড়ে। রুদ্র নিজেও ভয় পেয়ে যায়। এসব ব্যাপার তো তার জন্য নতুন। সে ইমাকে এক হাতে আগলে ধরে অপর হাতে গালে মৃদু চাপড় দিয়ে ডাকতে থাকে। তবে ইমার কোনো সাড়া শব্দ পায় না। রুদ্র ভয় পেয়ে তাড়াতাড়ি করে ইমাকে পাজাগোলা করে তুলে রুমে নিয়ে আসে। তারপর কোনো কিছু না ভেবে দ্রুত মাকে ডেকে আনে। রিয়াজুল হক ততক্ষণে ঘুমিয়ে গেছেন। সামিনা বেগমও প্রায় ঘুমিয়ে গিয়েছিলেন, ছেলের ডাকে উঠে এসেছেন। তিনি এসে ইমাকে অচেতন দেখে ছেলেকে কারণ জিজ্ঞাসা করে। রুদ্র সব বলতেই তিনি পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মাঝে ইমার জ্ঞান ফিরতেই সে ভয়ে সামিনা বেগমের হাতে খামচে ধরে। এতে তিনি একটু ব্যথা পেলে আলগোছে হাত সরিয়ে নেন। তারপর ভ্রু কুঁচকে বলেন, এই মেয়ে, সমস্যা কি? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ইমার হুঁশ ফিরতে সে সামনে ওদের দেখে বুঝতে পারে সে ভুল বুঝেছে। হয়তো পুরনো কোনো স্মৃতি ফিরে এসেছিল। সে ধীরে ধীরে উঠে দেখে সে রুদ্রর বিছানায় শুয়ে আছে। সে তো বারান্দায় ফ্লোরে ছিল। তবে কি রুদ্রই এখানে এনেছে? এরই মাঝে আবারও সামিনা বেগম বলেন, এই মেয়ে, কথা বলছো না কেন? কি হয়েছিল তোমার? খারাপ স্বপ্ন দেখছিলাম মনে হয়, তাই বলে অজ্ঞান হয়ে যেতে হবে? কি এমন দেখেছো? ইমা সেসব না বলে শুধু বলে, আমি ঠিক আছি এখন, আপনি চিন্তা কইরেন না। টেনশন দিয়ে আবার টেনশন করতে না করছে। তারপর ছেলের দিকে তাকিয়ে বলে, রাতে আবারও কিছু হলে ডাকিস আমায়। তুমি ঘুমাও গিয়ে, টেনশন করে নিজের শরীর খারাপ করিও না। আমিও আছি এখন। তো এখন ডেকে এনেছিলি কেন? নিজেই সামলে নিতি। রুদ্র কাঁচুমাচু করে বলে, আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথম এমন কাউকে দেখলাম দুঃস্বপ্ন দেখে সজাগ হয়ে আবার ভয়ে অজ্ঞান হয়ে যেতে। ইমার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। সামিনা বেগম চলে যেতেই রুদ্র বলে, এই সত্যি করে বলো তো কি হয়েছিল? তুমি কোনো স্বপ্ন দেখোনি? আমায় দেখে চিৎকার করেছিলে কেন? কালকে থেকে তোমার ধারের কাছেও যাইনি আমি, তবু আমায় কেন দোষী বানাচ্ছ তুমি? ইমা নিজের কথাকে বিশ্বাস করাতে মৃদু স্বরে বলে, সত্যি স্বপ্ন? একদম চুপ, মিথ্যা বলার জায়গা পাও না তুমি। ইমা চুপ হয়ে যায়। সে আবার উঠে বারান্দার দিকে যেতে নিলে রুদ্র আবারও ধমক দেয়, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? এইখানে, চুপচাপ বিছানায় শোবে। তোমার জন্য আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, যন্ত্রণা একটা। বলেই নিজে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে, আর ইমা নিজেও এক পাশে চুপচাপ গুটিসুটি করে শোয়। এদের মা ছেলেকে ইমা বুঝতেই পারছে না, এমন কেন ওরা, বিশেষ করে রুদ্র। ওকে দেখে মনে হয় যেন তাকে সহ্যই করতে পারছে না, আবার খারাপও করছে না। আর না গায়ে হাত তুলছে, তবে কি চাচির কথা ঠিক না? সব স্বামীরা কি তবে গায়ে হাত তোলে না? নাকি তাকে ওয়াইফ হিসেবে মানতে পারেনি বলে রুদ্র স্বামীর মতো বিহেভ করছে না? ইমা যেন এখানে এসে নতুন ধরনের মানুষ দেখছে, যেন এক নতুন জীবনে পা দিল সে।
সকালে ঘুম থেকে উঠে ইমা এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়। সে নিজেকে রুদ্রর সাথে ঘেঁষে শুয়ে থাকতে দেখে, এমনকি রুদ্রর বাম হাতটাকে সে কোলবালিশের মতো পেঁচিয়ে ধরে শুয়ে আছে। হালকা মাথা তুলে দেখে রুদ্র শুয়ে শুয়ে ডান হাতে ফোন নিয়ে স্ক্রলিং করছে। এটা দেখতে এমনিতে স্বাভাবিক ব্যাপার লাগলেও ইমার জন্য চরম অস্বাভাবিক ব্যাপার। যেই লোকটা তাকে দেখতেই চায় না, সে সজ্ঞানে কিভাবে তার হাতটা ধরতে দিল। তবে ইমার এই মুহূর্তে হাতটা ছাড়তে একদমই মন চাচ্ছে না। আর তখন এক অন্যরকম সুখের অনুভূতি হচ্ছে। একপাশে শুয়ে থাকা লোকটি তার স্বামী, যার হাত সে আঁকড়ে ধরে শুয়ে আছে। এভাবে বুঝি সুখ অনুভব করা যায়? ইমার আগেও আরো একবার বিয়ে হলেও এমন অনুভূতি কখনো পায়নি সে। পাবেই বা কি করে? সেই লোকটা যে তার কাছেই ছিল না। বিবাহিত জীবনের যে মুহূর্তগুলো সেই লোকটা তার কাছে ছিল, সেই মুহূর্তগুলো মনে পড়লে ইমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি নিদারুণ কষ্টের অনুভূতি, সে চাইলেও ভুলতে পারে না। তার জীবনের সেই কয়েকটা মুহূর্ত তার জন্য অনেক কষ্টের ছিল। আর তার থেকেও কষ্টের মুহূর্ত ছিল ডিভোর্সের পরবর্তী মুহূর্ত। এই কম বয়সে বিয়ে, তারপর ডিভোর্স। স্বভাবতই সবাই তাকে দোষী করেছে। অথচ এর আড়ালের আসল সত্যিটা কারণ চোখে পড়েনি। বলেছে সুন্দরী হয়েও হয়তো অন্য কোনো সমস্যা আছে, নয়তো জামাইকে ধরে রাখতে পারল না কেন? অথচ তারা জানল না ইমা কতটা চেষ্টা করেছে সেই ভাঙা বিবাহিত জীবনটাকে জোড়া লাগানোর। তারা জানার চেষ্টাও করল না ইমার মনের ভিতরে জমে থাকা কষ্টগুলোর কথা। ইমার ভাবনার মাঝেই হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে সে চমকে ওঠে। তাকিয়ে দেখে রুদ্র বিরক্তি ভঙ্গি নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। হাতে টান পড়তেই দেখে রুদ্র তার হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাচ্ছে। ইমা তাড়াতাড়ি করে হাত ছেড়ে দেয়। তবে সে অবাক হয় এই ভেবে রুদ্র তো চাইলে নিজের হাতটা জোর করে আরো আগে টেনে ছাড়িয়ে নিতে পারত। তা না করে তাকে একটা সময় দিল কেন? এরই মাঝে রুদ্র রেগে বলতে থাকে, পুরো হাতটা ব্যথা করে দিয়েছে। হাত তো না, যেন কোলবালিশ পেয়েছে। বলে উঠে বসে, হাতের ফোনটা পাশে রেখে বিছানা ছেড়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আর ইমা হতভম্ব হয়ে উঠে বসে। সে আজও অনেক অবাক হয়েছে রুদ্রর ব্যবহারে। রুদ্রর চোখ মুখ দেখে মনে হবে সে চরম বিরক্ত। অথচ তার এই বিরক্তি ভরা চেহারাটাই ইমার ভালো লাগে। অন্তত নিজের মনে ভাবগুলো রুদ্র তার সামনে প্রকাশ করছে। ইমা নিজের দিকে তাকিয়ে দেখে তার শাড়িটা মোটামুটি সুন্দর করে গায়ে জড়ানো, কিন্তু এমনটা আগে কখনো হয়নি। এর আগে যে কয়দিন সে শাড়ি পরে ঘুমিয়েছে, শাড়ি কখনো জায়গায় থাকতো না, অনেক এলোমেলো হয়ে যেত। ইমার মনে পড়ে সে গত রাতে শাড়ি কোমরে গুজে দিয়েছিল, তাই হয়তো এত এলোমেলো হয়নি। যাক, অন্তত রুদ্রর সামনে নিজের বেহাল দশা হয়নি, নয়তো সেদিনের মতো আজও রুদ্র একই কথা বলতো যে ইমা রুদ্রকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর রুদ্র ওয়াশরুম থেকে বের হতেই ইমা যায়। ভেবেছিল গোসল করেই আসবে, কিন্তু তার তো আর ব্লাউজ পেটিকোট বানানো নেই। রুদ্ররা গতরাতে যেগুলো এনেছে সেগুলো তো বানানো নেই। তাই সে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে আসে। সে বেরিয়ে দেখে রুদ্র রুমে নেই। রুমের দরজাটা হাট করে খোলা। ইমা দরজা দিয়ে উকি দিয়ে দেখে কেউ উঠেছে নাকি, কিন্তু বাইরে কাউকে না দেখে ধীরে ধীরে বের হয়। রান্নাঘরে গিয়ে দেখে হালিমা খালা চা বসিয়েছেন। উনার থেকে জানতে পারে সবাই নাকি এখনই উঠে পড়বে। তাদের চা দিয়ে তারপর নাস্তার ব্যবস্থা করবেন তিনি। ইমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল হালিমা খালা কিভাবে কি করেন। কারণ সকালে কে কি খায় ইমার জানা নেই। গতদিন তো তার শাশুড়ি তাকে দুপুরে রান্নার পদের কথা বলে দিয়েছিল, তাই সে রান্না করতে পেরেছে। এরই মাঝে ইমার শাশুড়ি ড্রয়িং রুমে চলে আসে। ওনাকে দেখেই হালিমা খালা ইমার হাতে চা ধরিয়ে দিয়ে বলে, যাও মেয়ে, শাশুড়িকে চাটা দিয়ে আসো। আমি দিলে কিছু বলতো না। কি কইব, তুমি বউ না? যাও তাড়াতাড়ি। ইমা চা হাতে নিয়ে শাশুড়ির সামনে আসে। সামিনা বেগম মাথা তুলে ইমাকে দেখেও কিছু বলে না। চা হাতে নিয়ে চুপচাপ খেতে থাকে, আর ইমা চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। এতে তিনি হঠাৎ বলেন, দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? ইমা দুদিকে মাথা নাড়ায়, তার তো বলার কিছুই নেই। শরীর সুস্থ এখন। ইমা চমকে ওঠে। এই প্রশ্ন সে প্রত্যাশা করেনি। সে মৃদু স্বরে উত্তর দেয়, জি ম্যাডাম। সামিনা বেগম ভ্রু কুঁচকে ইমার দিকে তাকায়, রাগী স্বরে বলে, বাহ, এসেই আমার সংসারে আগুন লাগাতে যাচ্ছ? ভালো বুদ্ধি তো তোমার। ইমা ভয় পেয়ে যায়। সে তো কিছুই করেনি। আমতা আমতা করে নিজের ব্যাপারে সাফাই গাইতে গেলে সামিনা বেগম আটকান। কি বলতে চাও, তুমি কিছুই করনি? আমি তোমাকে শিখিয়েছি ম্যাডাম ডাকতে, পরে শ্বশুরকে বলে আমাকে বকা খাওয়াতে চাচ্ছ? এসেই ঝামেলা লাগাতে যাচ্ছ। ইমা এতক্ষণে বুঝে তিনি কি নিয়ে এভাবে রেগে গেলেন।
ইমা তো রুমানার মতোই ম্যাডাম ডেকেছে, কারণ রুমানাকে তিনি যেভাবে বাড়িতে রেখে ড্রেস কিনে দিয়েছে, তাকেই তো একই রকম করেছে, তাই ভেবেছে সে রুমানার মতোই সংসারে কাজ করে থাকবে। অথচ বোকা মেয়েটা এটা বুঝলো না, তাকে রুমানার মতো দেখলে নিজের ছেলের সাথে একই রুমে থাকতে দিত না। ইতিমধ্যে সাবিনা বেগম রাগে বিড়বিড় শুরু করেছেন। ইমা কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখনই হাই তুলতে তুলতে রিয়াজুল হক চলে আসেন। এসেই বউকে সকাল সকাল এমন কড়া মেজাজে দেখে একটু থমকান। তিনি যতই রকচটা হন না কেন, বউয়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করেননি, করার প্রয়োজনও পড়েনি। কারণ উনার রাগের সময় সামিনা বেগম চুপ থাকেন, আবার বউ রেগে গেলে তিনিও ঠান্ডা থেকে বউকে মানাতে চেষ্টা করেন। রাগান্বিত বউয়ের পাশে ইমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এসে সামিনা বেগমকে বলেন, কি হয়েছে? সকাল সকাল এমন রাগারাগি করছো কেন? হ্যাঁ, আমি তো খারাপ, খালি রাগারাগিই করি আমি। পরে বলবেন এই মেয়ে যে আমায় ম্যাডাম বলে ডেকেছে, এটাও আমিই শিখিয়ে দিয়েছি। রিয়াজুল হক বুঝতে পারেন কি নিয়ে সমস্যা হয়েছে। তাই তিনি পরিস্থিতি সামলাতে ইমাকে বলেন, ইমা, একটু আমাকে চা এনে দাও তো। চা খেয়ে মাথা ঠান্ডা করে তোমার শাশুড়িকে সামলাই। ইমা মাথা নেড়ে চুপচাপ চলে যায়। সে যেতেই তিনি বউকে বলেন, দেখো সামিনা, যা হওয়ার তা তো হয়েছে। এমনটা করো না মেয়েটার সাথে, ওরও তো খারাপ লাগবে বলো। একটু বুঝিয়ে বলবে তো, বয়স কম মেয়ের। তুমি না শাশুড়ি হও। হ্যাঁ, আমাকে তো বলবেনই সব। কেন, আগের শাশুড়ি কিছু শিখিয়ে দেয়নি? এসব তো মেয়ের জন্য নতুন না। সব কিছুর এক্সপেরিয়েন্স তো একবার পেয়েই এসেছে। আমার কেন শেখাতে হবে? রিয়াজুল হক একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, ইমার জীবন কিন্তু অন্য ৪টা মেয়ের মতো না, এক ছিল না। এমনকি ওর বিবাহিত জীবনটাও না। আমি সব জানি না, তবে যতটুকু শুনেছি সোহেল ভাইয়ের থেকে, ততটুকু থেকেই বুঝেছি ওর আগের ঘরে যে একটু শান্তি পায়নি। ইমা খুব চাপা স্বভাবের। ওর চাচিকেও সব বলেনি সব। তাই সোহেলও সব জানে না। সামিনা বেগম যেন একটু শান্ত হন। বউকে শান্ত দেখে তিনি আবারও বলেন, শোনো সামিনা, ইমাকে শুধুমাত্র নিজের ছেলের বউ হিসেবে দেখো। ওর অতীত কি ছিল ওসব বাদ। শুধু ওর বর্তমানটা সাজিয়ে দাও। আশা করি তুমি নিজের সংসারের মতো ইমার সংসারটাও গুছিয়ে দিবে। সামিনা বেগম মৃদু কণ্ঠে বলেন, আমি আমি পারছি না। সবাই জানলে কত মানুষ কত কথা বলবে, আমি ওসব সামলে নেব কিভাবে? আমার ছেলেটারও বয়স কম, মাত্র পড়াশোনা করছে, ওই বা কি সব মেনে নিতে পারবে? রুদ্রটা ওর হাতে ছেড়ে দাও। তুমি শুধু ইমাকে নিজের মতো গড়ে নাও, মেয়েটা যাতে একটু সহজ হতে পারে তোমার সাথে। পারবে না তুমি? তখনই ইমা চা হাতে আসে। রিয়াজুল হক রং চা খান আর সামিনা বেগম দুধ চা। তাই শ্বশুরের জন্য আলাদা করে চা বানিয়ে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আঙ্কেল, আপনার চা। রিয়াজুল হক ফোঁস করে শ্বাস ফেলে চা হাতে নেয়। তারপর ইমাকে সামনে বসতে বলে। সামনে বলতে সাবিনা বেগমের সাথেই বসতে হবে, কারণ তার শ্বশুর শাশুড়ি মুখোমুখি বসেছিলেন। তাই ইমা চুপচাপ সামিনা বেগমের পাশে বসে একটু দূরত্ব রেখে। রিয়াজুল হক একবার চায়ের চুমুক দিয়ে বলেন, আরে এ আজকের চা অন্যরকম লাগলো। তুমি বানিয়েছো নাকি ইমা? হালিমা খালা বলতেই আমাকে বানাতে, তাই আমিই বানিয়েছি। বাহ, অনেক মজা হয়েছে। হালিমার বানানো চা খেতে খেতে মুখ নষ্ট হয়ে গেছে। এখন থেকে তুমি চা বানালে ব্যাপারটা মন্দ না। আচ্ছা, আমি বানিয়ে দিব। কিছুক্ষণ চুপ থেকে চা শেষ করে রিয়াজুল হক ইমার উদ্দেশ্যে বলেন, শোনো ইমা, যে পরিস্থিতিতেই হোক তোমাদের বিয়েটা হয়েছে কিন্তু। সেই হিসেবে আমরা তোমার শ্বশুর শাশুড়ি, মানে আরেক বাবা মা। তাই আমি চাই তুমি আমাকে আঙ্কেল না ডেকে বাবা ডাকবে, আর সামিনাকে মা বলে। পারবে তো? ইমা মাথা তুলে ওনার দিকে তাকায়, পাশে থাকা শাশুড়ির দিকেও একবার তাকায়। তবে ওনাকে কোনো রিয়াকশন দিতে দেখে না, তাই ইমা মাথা নেড়ে জানায়, জি বাবা। রিয়াজুল হক খুশি হন। ইমা নিতান্তই শান্তশিষ্ট মেয়ে। এর আগে অনেক ছোট থাকতে ইমাকে দেখেছিলেন তিনি। মাঝে অনেক বছরের জন্য যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর এই ইমাকে দেখে তিনি অনেক অবাক হয়েছিলেন। আগের সেই হাসিখুশি চঞ্চল ইমার সাথে এই ইমার অনেক পার্থক্য। যেন কয়েক বছরের মাঝে অনেক পরিবর্তন ঘটে গেছে। এই মেয়েটার প্রতি উনার অনেক স্নেহ জন্মে, নিজের মেয়ের বয়সীই তো। তাই তো ইমাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য নিজের সাথে এনেছেন। যদিও এমনিতে আনতে পারতেন না বলে এই বিয়ের মতো একটা পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এছাড়া যে তার আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণের মাঝেই দরজার কলিং বেল বাজে। রুমানা গিয়ে দরজা খুলে দিতেই রুদ্র বাসায় আসে। ঘিমে নিয়ে একাকার হয়ে আছে।
পরনের পোশাকটাও গায়ের সাথে লেপ্টে আছে। এক অন্যরকম সুন্দর লাগছে এখন রুদ্রকে। ইমা অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। রুদ্র সেটা অনুভব করে ভ্রু কুঁচকে তাকায়। তবে ইমার মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। রুদ্র তাকে উপেক্ষা করে মায়ের কাছে আসে। কখন বেরিয়েছিলি? ঘন্টা ২ হবে। তোদের চা খাওয়া শেষ? আমার কফি কোথায়? যা বাবা, ফ্রেশ হয়ে আস, আমি তোকে কফি রুমে পাঠাচ্ছি। রুদ্র মাথা নাড়িয়ে পাশে বসে থাকা বাবার দিকে তাকায়। উঁকি দিয়ে বাবার চায়ের কাপে তাকিয়ে সেটা খালি দেখে বলে, বাহ, খাও খাও। এই চা ছাড়া তো তোমাদের গতি নেই। চা খাবে আর অন্যের অর্ডার পালন করবে। এমন ভাবে বলছিস যেন তোকে কারো অধীনে চাকরি করতে হবে না। অবশ্যই হবে না, বরং আমার অধীনে অন্যরা কাজ করবে। দেখে নিও। করো গে নিজের যোগ্যতায়, খালি টাকাটা চাইতে এসো না। এই একটা জায়গাতেই তো ধরা খায় সে। এসব নিয়ে বিড়বিড় করতে করতে রুদ্র রুমে চলে যায়। ইমার ধ্যান আরো অনেকক্ষণ আগে ভেঙে গিয়েছে। উল্টো আরো লজ্জা পেয়েছে এই ভেবে যে তাকে এভাবে তাকিয়ে থাকতে রুদ্র দেখে নিয়েছে। জগিং করে এসেছে বোধহয়। ঘরমুক্ত অবস্থাতেও অনেক সুন্দর লাগছিল তখন। হঠাৎ পাশে তাকিয়ে দেখে সামিনা বেগম তার দিকে তাকিয়ে আছে। সে থতমত খেয়ে যায়। বসে আছো কেন? যাও, কফি বানিয়ে নিয়ে যাও। ইমা মাথা নাড়িয়ে উঠে রান্নাঘরে যায়। গিয়েই বুকে হাত দিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। কেন জানি শাশুড়ির সামনে থাকলে তার অনেক ভয় লাগে। হালিমা খালা নাস্তার ব্যবস্থা করছেন আর আশেপাশে রুমানাকেও পায় না। তাই ইমা নিজেই আবারও কফি বানানোর সিদ্ধান্ত নেয়। গতদিন তো রুমানাকে বানাতে দেখেছে, আজ পারবে বোধহয়। সেই বিশ্বাস নিয়েই নিজের হাতেই কফি বানিয়ে রুমে নিয়ে যায়। গিয়ে দেখে রুদ্র এখনো ওয়াশরুমে। তাই সে কফিটা সাইডে রেখে বসে থাকে। একটু পরেই রুদ্র বেরিয়ে আসে, পরনে জিন্স আর টি-শার্ট। বোধহয় ভার্সিটি যাওয়ার জন্য সোজা তৈরি হয়েই বেরিয়েছে। হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে সে। রুদ্র ইমাকে দেখে তোয়ালেটা ইমার উপর ছুঁড়ে মারে, যাও বারান্দায় গিয়ে মেলে দিয়ে আসো। ইমা চুপচাপ গিয়ে তোয়ালে মেলে দেয়। এসে দেখে রুদ্র কফি মুখে দিয়ে এভাবেই বসে আছে। কে বানিয়েছে? আমি। নেক্সট। কফির পরিমাণ আরো কম দিবে। বেশি তেতো হয়ে যায়। ইমা মাথা নাড়ায়। সাথে অবাকও হয়, আজ তো তাকে কফি বানাতে নিষেধ করলো না, বরং বলে দিল ঠিক করে বানাতে। কেন যেন অজান্তেই ইমার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। রুদ্র কফি শেষ করে ব্রেকফাস্টের জন্য ড্রয়িং এ আসে। পিছু পিছু ইমাও আসে। হালিমা খালা ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছেন। ইমা ভালো করে খেয়াল করে কে কি খাচ্ছে। এতক্ষণে সাবিনা বেগম গিয়ে মেহেরকে ডেকে তুলেছে। মেহের এসএসসির এক্সাম শেষ হওয়ার পর থেকে বাসায় বসে থেকে অলস হয়ে গেছে। দেখা যায় একা থাকে তো, সারা রাত ফোন দেখে আর সকালে দেরি করে ওঠে। তবে যাই করুক, সকালের নাস্তাটা সবার সাথে করতে হয় তাকে। বেচারি এখনো খাবার টেবিলে বসে হাই তুলছে। রুদ্র সেটা দেখে বোনের মাথায় হালকা চাপড় দিয়ে বলে, ফোন দেখাচ্ছি তোকে আরো। কানে হেডফোন গুঁজে রাখিস, আশেপাশে কখন কি হয় কোনো খেয়াল করিস কি? কেন, কি হয়েছে? কি হয়েছে নাকি? এজন্যই তোর ফোন আগে তোর থেকে সরাবো। তাইলেই চারপাশে নজর যাবে তোর। বেয়াদব মেয়ে একটা। মেহের ভাইকে পাত্তা না দিয়ে মুখ ভেঙচি দেয়। তারপর ইমার দিকে তাকিয়ে বলে, কিছু হয়েছিল কি ভাবি? আমিও জানি না। যার কথা বলি সে নিজেই বোঝে না। রাতে ভয় দেখিয়ে হার্ট কলিজা একাকার করে দিয়ে এখন নিজেই জানে না কি বলছে। সামিনা বেগম এসে ছেলেকে বিড়বিড় করে দেখে বলে, কি হয়েছে রে রোদ? এমন বিড়বিড় করছিস কেন? এমনি আম্মু। বসো এখানে। বাবা কোথায়? তখনই রিয়াজুল হক তৈরি হয়ে আসেন। ওনাকে ডিউটিতে যেতে হবে। খাবার খাওয়ার সময় রিয়াজুল হক আজও বলেন, গতরাতে যা বলেছিলাম আমি, রুদ্র কালকে ইমাকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসবে। একদিনের জন্য হলেও যাবে। দেখছই তো ওদের এলাকার মানুষজন কেমন। ওদের জন্য হলেও যেতে হবে তোমায়। রুদ্র কোনো উত্তর দেয় না। ইমা আর চোখে দেখে সে নিজের মতোই খাবার খাচ্ছে। তবে এরই মাঝে সামিনা বেগম আনমনে বলে ওঠেন, কাল না পরশু যাক। ওর জামাকাপড়গুলো এখনো বানাতে দেওয়া হয়নি। আজকে টেইলার্সের কাছে গিয়ে আর্জেন্ট ভাবে বানিয়ে নিয়ে আসবো। নতুন ড্রেস নিয়ে যাবে না হয়। কার জামাকাপড়? আরে কালকে আনলাম না, ইমার গুলো। বাড়িতে গিয়ে থাকবে তো? মেহের অবাক হয়ে যায়। মা এই কথা বলছে? রুদ্রও একটু অবাক হয়েছে। তাকিয়ে দেখে তার বাবার মুখে মিটিমিটি হাসি। আর ইমা থমকে গিয়ে শাশুড়ির দিকে তাকায়। তার জামাকাপড়ে এই কথাই তো বলল। মানে তাকে নিয়েই চিন্তা করছেন উনি। হিমা সকাল থেকেই পরপর খালি চমকই পেয়ে যাচ্ছে। এসব তো সে আশা করেনি। মনের ভেতর যেন বসন্তের বাতাস দোলা দিয়ে গেল। সামনে বসা রুদ্রর দিকে তাকিয়ে ভাবে,
তবে কি স্কুলের বান্ধবীদের বলা কথা অনুযায়ী তার মনেও বসন্তের স্পর্শ লেগেছে? সামনে বসা লোকটাই কি তবে তার জীবনে আমার বসন্ত হয়ে ধরা দিবে?